হ্যালো বাচ্চারা, দেখতে দেখতে আমরা আজকে লেকচার নাম্বার 31 চলে আসলাম। সো 31তম লেকচারে আজকে আমরা পা দিচ্ছি। সো কি কি টপিক আলোচনা করব দেখতে পাচ্ছ। টুডেস টপিকে লেখা আছে টোলিন এবং টোলিনের রাসায়নিক ধর্ম, টোলিনের প্রস্তুতি। সো টোলিন নিয়ে পরীক্ষা প্রশ্ন আসে। সো আমরা দেখে নিব যে টোলিন কোত্থেকে তৈরি করা হয়। সো প্রিপারেশন অফ টোলিন লিখো, স্টার্ট করো। প্রিপারেশন, কিভাবে টোলিন তৈরি করে, প্রিপারেশন অফ টোলিন, কিভাবে টোলিন প্রস্তুত করা হয় সেটা নিয়ে আলোচনা করব। সো ফার্স্ট অফ অল খেয়াল করে দেখো, আমরা যখন বেনজিন অঙ্কন করি, বেনজিন দেখতে কিরকম, এরকম। আমরা এখন বল ইউজ করি কারণ মেকানিজম আলোচনা করব না। সো বেনজিনের সাথে আমরা যখন CH3, খেয়াল করে দেখো, CH3Cl যখন ইউজ করি তখন এখানে কি ইউজ করি বলো, ড্রাই AlCl3। কি ইউজ করি বলো, ড্রাই AlCl3। মনে আছে এটা আমরা আলোচনা করেছিলাম বেনজিনের অ্যালকাইলেশনে। সো এখানে কি প্রোডাক্ট তৈরি হয়, এখানে একটা টোলিন বের হয়। কি বের হয়, টোলিন বের হয়, যেটাকে বলা হয়, এটা আমরা মেকানিজম আলোচনা করেছিলাম, সেটাকে বলা হয় মিথাইল বেনজিন। বাকিটা কি হবে বলো, HCl। সো মেইনলি এটাই হচ্ছে আমাদের কি, টোলিন। মেইনলি এটা কি, টোলিন। আচ্ছা, এখন আমরা টোলিন আলোচনা করলাম। আচ্ছা, এখন আমরা রিভার্স যেতে পারবো। কেউ যদি আস্ক করে যে টোলিন থেকে আপনি কিভাবে বেনজিনে প্রবেশ করবেন, রিভার্স কেমনে যাবেন। আচ্ছা, এটা নিয়ে আজকে আলোচনা হবে। এগুলো আমরা রাসায়নিক ধর্মতে আলোচনা করব। রাসায়নিক ধর্মতে আমরা এখন পড়ে নিচ্ছি। ফার্স্ট অফ অল রাসায়নিক ধর্ম কি কি এটা আলোচনা করে নিই। রাসায়নিক ধর্ম এক নম্বরে থাকবে, রাসায়নিক ধর্ম মানে হচ্ছে তার কেমিক্যাল প্রপার্টিস। হ্যাঁ, রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক ধর্ম মানে হচ্ছে তার রাসায়নিক বিক্রিয়া। তো রাসায়নিক বিক্রিয়াগুলো কি কি একটু আলোচনা করে নিচ্ছি। রাসায়নিক বিক্রিয়ার মধ্যে এক নম্বর থাকবে হচ্ছে, বলো এক নম্বর কি হবে, এক নম্বর হচ্ছে মৃদু জারণ, অথবা আমি লিখছি ফার্স্ট অফ অল লিখবো আগে তীব্র জারণ। হ্যাঁ, তীব্র জারণ। এক হচ্ছে তীব্র জারণ মানে হচ্ছে 3 বার জারণ করা, এটাকে বলা হয় তীব্র জারণ। এরপরে 2 নম্বর হচ্ছে, খেয়াল করে দেখো, মৃদু জারণ। কি হবে বলো, মৃদু জারণ মানে কি, 2 বার জাইমান অক্সিজেন দ্বারা জারিত করা। 3 নাম্বার টোলিনের হচ্ছে ক্লোরিনেশন। কি হবে বলো, ক্লোরিনেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা আজকে ক্লোরিনেশনটা আলোচনা করব, ক্লোরিনেশন। এরপরে 4 নাম্বার আমি এগুলো মুছে দিব, ক্লোরিনেশন। এরপরে কি, ক্লোরিনেশনের পর আমরা করব নাইট্রেশন। কি করব, নাইট্রেশন। এরপর আমরা কি করব, নাইট্রেশন করার পর আমরা করব বলো, নাইট্রেশন, অ্যালকাইলেশন, সালফাইলেশন। ওকে, সো আমি এটা একটু ইংলিশে লিখে দিচ্ছি, অ্যালকাইলেশন, স্যার কিছু বাংলা কিছু, হ্যাঁ সরি, এটা 5 হবে, আর এটা কত হবে, 6 হবে, সালফোনেশন। সো আমরা এগুলো আলোচনা করবো। সবাই লিখে নাও, আমি মুছে দিব এখন। সবাই লিখে নাও, তীব্র জারণ, মৃদু জারণ, এগুলো আমরা এখন আলোচনা করবো। এগুলো হচ্ছে টোলিনের রাসায়নিক ধর্ম। এখান থেকে আমরা অনেক কিছু বিক্রিয়া পাবো। সো তীব্র জারণ, মৃদু জারণ, ক্লোরিনেশন, অ্যালকাইলেশন, সালফোনেশন, নাইট্রেশন। সো নাইট্রেশন, অ্যালকাইলেশন, সালফোনেশন, নাইট্রেশন, অ্যালকাইলেশন, সালফোনেশন। সো ফার্স্টে শুরু করবো কি দিয়ে, তীব্র জারণ দিয়ে। ফার্স্টে কি দিয়ে শুরু করবো, তীব্র জারণ দিয়ে। আর কিভাবে রিভার্স যেতে হয় সেটা নিয়ে আলোচনা করে নিই। দেখো ফার্স্ট অফ অল তীব্র জারণ। ওকে, সো 1 নম্বর লিখো, তীব্র জারণটা খেয়াল করে দেখো, তীব্র জারণ। ফার্স্ট আমি বেনজিন নিচ্ছি। ওকে, বেনজিনের সাথে 3 বার জাইমান অক্সিজেন নিব এবং এখানে আমি নিব প্রভাবক হিসাবে লঘু নাইট্রিক অ্যাসিড, 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর রিভার্সের এই বিষয়টা একটু মুছে দিচ্ছি। বোঝা গেছে? আচ্ছা, খেয়াল করে দেখো, উপরে আমি কি লিখছি দেখো, খেয়াল করে দেখো কি হবে আমাকে বলো, তীব্র জারণ। আচ্ছা, আমি টোলিন লিখতে ভুলে গেছি, সরি। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, টোলিন লিখতে ভুলে গেছি। সো টোলিনের তীব্র জারণ হবে। আচ্ছা, কার তীব্র জারণ, টোলিনের তীব্র জারণ হবে। আচ্ছা, সো খেয়াল করে এখানে কয়টা জাইমান অক্সিজেন, 3টা জাইমান অক্সিজেন। জাইমান অক্সিজেন মানে হচ্ছে জারণ মানে কি, অক্সিজেন অ্যাড করব, মানে অক্সিজেন যুক্ত হবে। সো এখানে আমি একটা কাজ করব, আমি এখানে C বসাবো, এখান থেকে 2টা অক্সিজেন আমি এই জায়গায় বসাবো, আর এখানে একটা H বসাবো। এখানে H কয়টা আছে, আর 2টা। এখানে অক্সিজেন বাকি কয়টা আছে, একটা।
সো দুইটা হাইড্রোজেন মানে দুইটা H আর একটা অক্সিজেন মিলে কি হবে, পানি হবে। অর্থাৎ আমার প্রথম কাজ হচ্ছে পানি বের করা। পানি বের করার পরে যা অবশিষ্ট থাকবে সেটা আমি লিখবো। সো এটাকে বলা হচ্ছে বেনজোইক অ্যাসিড। এখন খেয়াল করে দেখি এই বেনজোইক অ্যাসিডটা লিখলাম না এখানে, বেনজোইক অ্যাসিড হচ্ছে একটা অ্যাসিড। অ্যাসিড সবসময় কার সাথে বিক্রিয়া করে, ক্ষারের সাথে বিক্রিয়া করে। ক্ষার সাথে বিক্রিয়া করে সে কি উৎপন্ন করবে, লবণ উৎপন্ন করবে। লবণটা দেখতে কি রকম, লবণটা দেখতে কি রকম, এরকম না, COO Na। লবণ এবং আমি সব ছোটবেলা থেকে পড়ে আসছি, লবণ এবং কি উৎপন্ন করবে, পানি উৎপন্ন করবে। এই যে লবণ দিয়ে উৎপন্ন করলো, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় সোডিয়াম বেনজোয়েট। এই যে লবণ যে উৎপন্ন করবে, সোডিয়াম বেনজোয়েট উৎপন্ন করবে না। আবার দেখো COO Na, এটাকে বলা হয় সোডিয়াম বেনজোয়েট। সোডিয়াম বেনজোয়েটের সাথে কার বিক্রিয়া হবে জানো, বলো বলো কার বিক্রিয়া হবে? সোডিয়াম বেনজোয়েটের সাথে বিক্রিয়া হবে সোডা লাইম। সোডা লাইম মানে হচ্ছে NaOH CO। কি তৈরি করবে একটু পরে দেখতেছি। আসলে দেখো তীব্র জ্বলন কিন্তু এখানে শেষ হয়েছে, বাট আমি বিক্রিয়াটা আরো করতেছি কেন, কারণ সোডা লাইম যখন দিবা, এটা হচ্ছে সোডা লাইম। সোডা লাইম আমরা কখন ইউজ করি, দুইটা মিলে সোডা লাইম। হ্যাঁ, সোডা লাইম আমরা কখন ইউজ করবো, ডিকার্বক্সিলেশন প্রসেসে। কোন প্রসেসে, ডিকার্বক্সিলেশন প্রসেসে। সো ডিকার্বক্সিলেশন প্রসেসের কাজটা কি ছিল, কার্বন সংখ্যা হ্রাস করে দেওয়া। কার্বন সংখ্যা এখানে আছে কয়টা, বিক্রিয়কে আছে কয়টা, একটা। সো একটা থেকে কমিয়ে সেটাকে হ্রাস করে দিবে। এখন বাকিটা কি, সোডিয়াম এখানে কয়টা, একটা, এখানে কয়টা, আর একটা। সো মিলে কয়টা হবে, Na2। C এখানে কয়টা, একটা। অক্সিজেন এখানে কয়টা, তিনটা। এটা Na2CO3। আর বাকিটা মিলে পানি হবে। OH আছে না, OH, এবং এখানে OH কেন, সরি এখানে পানি হবে না, পানি তো হবে না, কারণ এটা তো আসলে ওই Hটা রিপ্লেস হবে, এখানে Hটা ওই জায়গায় রিপ্লেস হবে। H বলতে এখানে একটা H আছে না, Hটা হচ্ছে এই জায়গায় রিপ্লেস হয়ে যাবে, তো Na2CO3 হবে। তো এটাকে বলা হচ্ছে কি, বেনজিন। সো আমাকে যদি আজ করে টোলুইন থেকে কিভাবে বেনজিন আনতে হয়, এভাবে আনতে হবে। বোঝা গেছে? টোলুইন থেকে যদি বলা হয় বেনজিন কিভাবে আনতে হয়, তাহলে এভাবে আনতে হবে। এরপর খেয়াল করে দেখো, তীব্র জারণ শেষ, এখন চলে যাচ্ছে মৃদু জারণে। মৃদু জারণে সো টোলিনকে তীব্র জারণ করলে আমি কি পাচ্ছি, বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিডকে আমি একটা খাদ দিলে সোডিয়াম বেনজোয়েট, সোডিয়াম বেনজোয়েটকে আমি ডিকার্বক্সিলেশন সোডা লাইম দিলে বেনজিন তৈরি হবে। সো মৃদু জারণ কিভাবে হয় দেখো, খেয়াল করে দেখো। মৃদু জারণে হচ্ছে আমি আবার টোলিনকে নিলাম। কার মৃদু জারণ, টোলুইনের মৃদু জারণ। কার মৃদু জারণ, টোলুইনের মৃদু জারণ। কার মৃদু জারণ বলো, টোলুইনের মৃদু জারণ। সো টোলুইনের মৃদু জারণ করলাম, খেয়াল করে দেখো, এই যে এখানে দিলাম। কার বিক্রিয়া হবে আমাকে বলো, কার সাথে বিক্রিয়া করবো, মৃদু জারণ। দুইবার জাইমান অক্সিজেন বলছিলাম না, এখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দিতে হয়, তার হচ্ছে প্রভাবক। এখানে কি হবে খেয়াল করে দেখো, এখানে জাস্ট এখানেও কিন্তু পানি বের করতে হবে। আই রিপিট, এখানে কিন্তু পানি বের করতে হবে। সো পানি কেমনে বের করব, এখানে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, একটা হাইড্রোজেন না, দুইটা হাইড্রোজেন বের হবে পানি বের করার জন্য, আর একটা অক্সিজেন এখানে আসবে, আর একটা অক্সিজেন ওইখানে যুক্ত হবে। সো মিলে কি হবে দেখো, CHO। এটাকে বলা হয় বেনজালডিহাইড। এটাকে বলা হয় কি, বেনজাল শেষ। এটাকে বলা হয় বেনজালডিহাইড। এটাকে বলা হয় কি, বেনজালডিহাইড। শেষ। আচ্ছা, সো নেক্সট টপিকটা খেয়াল করে দেখো। নেক্সট টপিকটা হচ্ছে কি বলছিলাম, টোলিনের ক্লোরিনেশন। ক্লোরিনের কি হবে, ক্লোরিনেশন। ক্লোরিনেশনটা কি খেয়াল করে দেখো। ফার্স্ট অফ অল আমি টোলিন রাখলাম। আচ্ছা, ক্লোরিনেশনটা দুই ভাগে ভাগ করা যায়, দুই ভাগে করা যায়। একটা হচ্ছে তোমার সূর্যালোকের উপস্থিতিতে, অর্থাৎ আন্ডার সানলাইট। এখন আরেকটা হচ্ছে উইদাউট সানলাইট। তো ফার্স্টে আন্ডার সানলাইটটা করি, সেটা হচ্ছে টোলিন। ক্লোরিনেশন মানে হচ্ছে Cl2, আন্ডার সানলাইট, সূর্যালোকের উপস্থিতিতে। সূর্যালোকের উপস্থিতিতে হলে বিক্রিয়াটা চলমান থাকবে। কিভাবে দেখো, খেয়াল করে দেখো, বিক্রিয়াটা চলতে থাকবে, চলমান থাকবে। খেয়াল করে দেখো, এখানে একটা ক্লোরিন একটা হাইড্রোজেনকে রিপ্লেস করবে, মিলে কি হয়েছে, CH2Cl।
বাকিটা কি HCl। ভাইয়া এটা তো বোঝার কথা সবার, এটাকে বলা হয় বেনজাইল ক্লোরাইড। এটাকে বলা হয় কি, নামটা লিখে রাখো, নামটা হচ্ছে ইম্পর্টেন্ট, বেনজাইল, বেনজাইল। হ্যাঁ, আচ্ছা, এরপরে আবার বিক্রিয়াটা হবে, চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এখানে হাইড্রোজেনটা বের হবে না। এই যে হাইড্রোজেন বলতে এটা CH2Cl, এই পুরো হাইড্রোজেনটা বেরিয়ে যেতে হবে। সো মিলে কি হবে দেখো, বেনজাইল ক্লোরাইডের পরে আমরা আবার ক্লোরিন দিব, চলতে থাকবে সূর্যালোকের উপস্থিতিতে চলতে থাকবে। ওকে, সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া চলমান থাকবে। সো একটা হাইড্রোজেন একটা ক্লোরিনের সাথে মিলে HCl, বাকি ক্লোরিনটা ওখানে ঢুকে যাবে, সেখানে হচ্ছে CHCl3, সরি CHCl2, আগে ছিল একটা, আরেকটা অ্যাড হয়েছে CHCl2। ওকে, আচ্ছা, এটাকে বলা হচ্ছে, খেয়াল করে দেখো, এটাকে বলা হচ্ছে কি, বেনজাল। বেনজাল ক্লোরাইড। ওকে, আচ্ছা, এরপরে সেম আবার দিচ্ছি এটা, পরে কি হবে খেয়াল করে দেখো, এইচটা বেরিয়ে যাবে না, CCl3, বাকিটা কি HCl। হাইড্রোজেন আটটা বের হবে, ক্লোরিনের সাথে প্রতিস্থাপন হয়ে HCl তৈরি করবে। ওকে, ক্লোরিনের সাথে যুক্ত হয়ে HCl তৈরি করবে, এটাকে বলা হচ্ছে বেনজো ক্লোরাইড। শেষ, আশা করি বোঝানো শেষ তোমাদেরকে। এখন আমরা চলে যাচ্ছি যে উইদাউট সানলাইটে কীরকম হতে পারে। উইদাউট সানলাইট, সো উইদাউট সানলাইট যখন আমরা ইউজ করব তখন খুবই ইন্টারেস্টিং। খেয়াল করে দেখো, আমি এখানে টোলিনটা আঁকলাম, উইদাউট সানলাইট মানে হচ্ছে আমি এখানে ক্লোরিনটা ইউজ করব, ঠিক আছে, বাট সেটা দিব FeCl3। ফেরিক ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড। ওকে, তাপমাত্রা থাকবে ধরো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সানলাইট নাই, প্রভাবক হচ্ছে এটা। সো কি হবে আমাকে বলো সবাই, টোলিন হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। অর্থপ্যারা নির্দেশক কি সেটা আমরা আলোচনা করব লেকচার নাম্বার 32 সো এখন আপাতত মনে রাখো যে এটা অর্থপ্যারা নির্দেশক আর এটা প্যারা নির্দেশক। প্যারা নির্দেশক বলতে CH3 উপরে বসবে, Cl উপরে বসবে। এটা হচ্ছে অর্থক্লোরোটোলিন, প্যারাক্লোরোটোলিন। এটার নাম কি বলো ভাইয়া? এটার ব্যাখ্যা আপনি কষ্ট করতে হবে একটু, নেক্সট ক্লাসে দেখে আসবেন। অর্থক্লোরোটোলিন আর এটা হচ্ছে প্যারা। প্যারা হচ্ছে যখন 4 নাম্বার পজিশনে থাকবে, 1 2 3 4, 2 নাম্বার পজিশনে থাকলে অর্থ, অর্থ মানে কাছাকাছি, প্যারা মানে হচ্ছে কোনাকুনি। সো প্যারা ক্লোরো, একটু আপাতত মনে রাখেন, নেক্সট ক্লাসে পুরো জিনিসটা বুঝিয়ে দিব। সো অর্থক্লোরোটোলিন, প্যারাক্লোরোটোলিন, যখন উইদাউট সানলাইট, যখন ফেরিক ক্লোরাইড থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থক্লোরোটোলিন, প্যারাক্লোরোটোলিন। আর এটা হচ্ছে কি বেনজাইল ক্লোরাইড, বেনজো ক্লোরাইড, আর এটা হচ্ছে বেনজাইল, বেনজাইল, বেনজাল, বেনজো, মনে থাকবে। সো আমরা গেল ক্লোরিনেশন শেষ। তো খেয়াল করে দেখো, আমরা চলে যাচ্ছি এখন 4 নাম্বারে। 4 নাম্বার বলতে কোনটা? আমাদের এখন ক্লোরিনেশন শেষ, চলে যাবো নাইট্রেশনে। নাইট্রেশন কিন্তু খুবই ইন্টারেস্টিং। নাইট্রেশনে খেয়াল করে দেখো, এটা হচ্ছে টোলুইন। কোনটা টোলুইন? নাইট্রিক অ্যাসিড দিব, সালফেরিক অ্যাসিড গাঢ়, গাঢ় মানে হচ্ছে কনসেন্ট্রেটেড, উপরে বেনজিন বলাটা থাকবে, নিচে কিছু যোগ হবে বলো, CH3। দেখো এখানেও কিন্তু একটা কথা আছে, এখানে কিন্তু দুইটা যোগ হবে, যেমন NO2 যোগ হবে, অর্থ নাইট্রোটোলিন, একটা হবে প্যারা নাইট্রোটোলিন। অর্থ নাইট্রোটোলিন, প্যারা কখন হবে? যখন NO2। তুমি এটার ব্যাখ্যা জানতে পারবা এর পরের ক্লাসে,
কেন অর্থ হচ্ছে, কেন প্যারা হচ্ছে, অর্থ মানে কি, প্যারা মানে কি। সো অর্থ নাইট্রোটোলিন, প্যারা নাইট্রোটোলিন, ঠিক আছে। আচ্ছা, সো এটা হচ্ছে কত যাবে জানো, সালফেরিক অ্যাসিড কনসেন্ট্রেটেড 30°C তাপমাত্রা। ওকে, আচ্ছা এখানে আমরা মনে রাখবা টোলিনের নাইট্রেশনে, টোলিনকে নাইট্রেশন করলে তুমি একটা যৌগ পাবা যেটাকে বলা হয় টিএনটি, যেটা পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টিএনটি, টিএনটি মানে ট্রাইনাইট্রোটোলিন, যেটা হচ্ছে অস্ত্র তৈরিতে, আর গ্রেনেড আছে না, গ্রেনেড মারে যে বোম তৈরিতে টিএনটি ব্যবহার করা হয়। সো এটা কখন ইউজ করবে, যখন তুমি টোলিনের সাথে নাইট্রিক অ্যাসিড দিবা, নাইট্রেশন করাবা। তবে এটা 3টা স্টেপে হয়। প্রথম স্টেপ গেল, সেকেন্ড স্টেপটা আবার দেখো উপরে কি বলতেছি বলো, CH3। 3টা স্টেপে হয় এটা, আমি করে দিচ্ছি। এখন খেয়াল করে দেখো 60°C তাপমাত্রা, আবার সালফেরিক অ্যাসিড কনসেন্ট্রেটেড দিতে হবে। এখন তাপমাত্রা একটু বাড়াতে হবে কারণ এখন প্রোডাক্ট 2টা। সো সেই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, যখন টেম্পারেচার বাড়িয়ে দিছো, এই স্টেপে গিয়ে 2টা একসাথে হয়ে যাবে। কীরকম, নাইট্রো কয় নম্বরে ছিল, 2 নম্বরে, আর একটা নাইট্রো চলে আসবে এখন 4 নম্বরে, 2টা একসাথে হয়ে যাবে। এখন এটাকে বলা হচ্ছে, নামকরণ শিখাইছিলাম না, 1 নামকরণ শিখাইছি, 2 3 4। সো বলো 2 4 ডাই নাইট্রোটোলিন। এখন আমরা এরপরে স্টেপে গেলাম, আবার কি তৈরি করতেছি বলছিলাম, টিএনটি তৈরি করব। সো আবার লিখলাম CH3 NO2 এটার সাথে আবার নাইট্রিক অ্যাসিড নিব। খেয়াল করে দেখো CH3 উপর একটা, এখানে NO2 একটা, এখানে NO2 একটা। সো নাইট্রিক অ্যাসিড আরেকটা অ্যাড হয়েছে না, আরেকটা নাইট্রিক অ্যাসিড এখানে অ্যাড হবে। সো এটাকে বলা হচ্ছে 2,4,6 ট্রাইনাইট্রোটোলিন। কি বলা হচ্ছে বলো, 2,4,6 ট্রাইনাইট্রোটোলিন। বুঝা গেছে? সো এটা হচ্ছে আমাদের সংক্ষেপে বলা হয় টিএনটি। সো তুমি চাইলে এটাকে একসাথে লিখতে পারো, সেটা হচ্ছে কিরকম, ধরো তুমি টোলিন লিখছো, এখানে টোলিন লিখছো না, টোলিন লেখার পরে তুমি এখানে দিবা 3 মোল নাইট্রিক অ্যাসিড। চাইলে একসাথে লিখতে পারো, তবে একটা কথা বলে রাখি, এখানে তোমাকে টেম্পারেচার ইউজ করতে হবে 110°C তাপমাত্রা। আবার গাঢ় সালফেরিক অ্যাসিড তুমি দিতে পারো। সো আমি একসাথে লিখতেছি যে 110°C তাপমাত্রা, এটা লেখা উচিত না এভাবে, তবে লিখে দিচ্ছি যে একসাথে লেখা যায়। অনেক বইয়ে দেখবে একসাথে লিখছে, 3 মোল দিছে, এবং এখানে গাঢ় H2SO4 মিলে কি হচ্ছে দেখো, CH3, এই জায়গায় NO2, সো টোটাল কয়টা, 2,4,6 ট্রাইনাইট্রোটোলিন। সো আশা করি লেখা শেষ হয়েছে। সো 2,4,6 ট্রাইনাইট্রোটোলিন। ওকে, সো এটা হচ্ছে আমাদের রিঅ্যাকশনটা। আমরা এখন মুছে দিচ্ছি। লেখা শেষ 30 60 110। এখানেও গাঢ় সালফেরিক অ্যাসিড, এখানে গাঢ় সালফেরিক অ্যাসিডটা লিখে দিবা। হ্যাঁ, এখানে লিখে দিবা গাঢ় সালফেরিক অ্যাসিড মানে হচ্ছে কি H2SO4। কি লিখে দিবা বলো, H2SO4, গাঢ় সালফেরিক অ্যাসিড লিখে দিবা। শেষ। সালফোনেশন নাকি অ্যালকাইলেশন, আই ডোন্ট নো, যে কোনো একটা হবে। সো 5 নাম্বার ধরো অ্যালকাইলেশন। হ্যাঁ, অ্যালকাইলেশন খেয়াল করে দেখো, নর্মালি অ্যালকাইলেশন যখন তুমি তৈরি করবা, কার সাথে, AlCl3। অ্যালকাইলেশন মানে, সরি মিস্টেক হয়েছে, CH3Cl হবে। ওকে, AlCl3 ড্রাই। কি হবে আমাকে বলো সবাই, কি হবে? আমি একটা বেনজিন বলে আঁকবো, এখানে শুধু বেনজিন বলে আঁকতেছি, উপরে আবার CH3
আচ্ছা, এরপরে সিএলটা যুক্ত হবে কোথায় বলো? এটা অ্যালকাইলেশন না? সবাই লিখো, তাড়াতাড়ি লিখো, কি হচ্ছে এটা বলো। আচ্ছা, লেখা হয়েছে, সাবাস, ভেরি গুড। ওকে, সো এটার নামটা কি? নামটা কি? এটাকে বলা হয় জাইলিন, বাট যেহেতু এটা অর্থ অবস্থানে আছে সেটা বলা হচ্ছে অর্থ জাইলিন। আর এটাকে বলা হচ্ছে কি? প্যারা জাইলিন। যেহেতু প্যারা অবস্থা আছে এটাকে বলা হচ্ছে প্যারাজাইলিন। সো অর্থোজাইলিন, প্যারা পজিশনে থাকলে প্যারাজাইলিন। আচ্ছা, এখানে একটা এক্সেপশনাল রিঅ্যাকশন আছে, সবগুলো লিখে দিচ্ছি। এক্সেপশনাল রিঅ্যাকশনটা কি স্যার? এক্সেপশনাল রিঅ্যাকশনটা কি খেয়াল করে দেখো। আমি এখানে দিলাম CH3, যেভাবে আছে সেভাবে দাগানো হচ্ছে, খেয়াল করে দেখো। উপরে CH3 দাগাইছি, টোলেন না? আচ্ছা, আমি এখন এটা LCl3 দিলাম, আমি এখন CH3Cl দিলাম। নর্মালি এটা 30°C তাপমাত্রা দেওয়া থাকবে। এখন আমি কি করলাম? টেম্পারেচার আমি বাড়িয়ে দিলাম, 100°C তাপমাত্রা দিলাম। তখন আমি ড্রাই LCl3 আগের মতো থাকবে। এখানে একটা আমল পরিবর্তন দেখা যাবে, সেটা হচ্ছে কি? আমল পরিবর্তনটা হচ্ছে উপরে CH3 আছে না, এবং এখানে চলে আসবে CH3, মানে পজিশনটা চেঞ্জ হয়ে যাবে টেম্পারেচার বাড়িয়ে দিলে, এবং সেটা হবে মেটাজাইলিন। সেটা কি হবে? মেটা। আমার মনে হয় পড়ানো শেষ এখানে। ওকে, সো অর্থোজাইলিন মেটাজাইলিন কখন হবে? 30°, মেটা হবে 100, আর 30 দিয়ে অর্থো আর প্যারা হবে। সো শেষ, অ্যালকাইলেশনও শেষ। এখন চলে যাচ্ছি, অ্যালকাইলেশন শেষ করার পরে চলে যাচ্ছি লাস্ট পড়া, সেটা হচ্ছে সালফোনেশন। সালফোনেশনটা খেয়াল করে দেখি। সালফোনেশন কি বললাম বাচ্চারা? সালফোনেশন, ঠিক আছে? সালফোনেশনটা হয়েছে। সালফোনেশনটা একটু খেয়াল করে দেখি। সালফোনেশনটা হচ্ছে এরকম যে বেনজিন নিছি, এখানে বলো নিছি বেনজিন, ওকে, টোলিন নিছি, H2SO4 যোগ করব। সবাই জানো কি হবে বলো? নিছো? টোলিনের সাথে সালফিউরিক অ্যাসিড নিলাম, 30°C তাপমাত্রা। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে, এটা মূল যৌগটা কি আমি নামকরণ শিখেছিলাম, মূল যৌগটা কিন্তু টোলিন। সো লিখবো অর্থো সালফোনিক অ্যাসিড টোলিন প্যারা সালফোনিক অ্যাসিড টোলিন, অথবা অর্থটাকে তুমি দুইও বলতে পারো, 2 সালফোনিক অ্যাসিড টোলিন, 4 সালফোনিক অ্যাসিড টোলিন। কারণ অর্থ বলা, দেখো আমি একটু লিখে দিচ্ছি, যদি আমি নেক্সট ক্লাস আবার পড়াবো। অর্থ হচ্ছে যখন 2 এবং 6 নাম্বার পজিশনে থাকবে, 6 আর 2 সেম কথা, যেটা কাছাকাছি হবে। আর মেটা হচ্ছে 3 এবং 5, আর প্যারা হচ্ছে শুধু 4। প্যারা হচ্ছে কোনাকুনি, এই যে এই বরাবর থাকলে দেখছো সেটা প্যারা। আর 2তে থাকলে অর্থ, 6তে থাকলে অর্থ হবে, তবে 6টা হচ্ছে আমরা লিখিনি আর কি, কারণ 6 আর 2 সেমই। আর মেটা হচ্ছে কখন? যখন হচ্ছে 3তে থাকবে, 3 এবং 5। 3 এবং 5 বলতে এটা 3, এটা 5, নাম্বারিং করো 1 2 3 4 5 6। 3 এবং 5-এ থাকলে সেটা হচ্ছে মেটা, 4-এ থাকলে সেটা হচ্ছে
প্যারা, আর 2 এবং 6 থাকলে সেটা কি অর্থ। খুবই সিম্পল, খুবই সিম্পল। সো শেষ না, এখন এখন চলে যাচ্ছে আমরা নতুন একটা পড়াতে। সালফোনেশন আমাদের শেষ হয়েছে। এগুলো তোমাকে অনেকে বলতে পারছে এগুলো মেকানিজম পড়াচ্ছেন না কেন? মেকানিজম পড়াতে গেলে আরও একটা ক্লাস, আরও 2টা ক্লাস লাগবে। তবে মেকানিজম কেন পড়ে না, কারণ বেনজিনের মেকানিজম যারা বুঝেছো তারা টোলেনের মেকানিজমও বুঝবা, কারণ সেম স্টাইলে হবে, আবার একদম সেম টু সেম। অর্থাৎ এটার মেকানিজমগুলো বেনজিনের মতোই, কোনো ডিফারেন্স নাই। সো আমরা মেকানিজম শিখবো শুধু বেনজিনের, কারণ বেনজিনের মেকানিজম যারা বুঝবে তারা তারা টোলেনের মেকানিজমগুলো পারবে। কারণ বেনজিন থেকে কিন্তু টোলিন আসছে, টোলিন হচ্ছে বেনজিনের জাতক, টোলিন হচ্ছে কি বেনজিনের জাতক। শেষ না, এখন এখন আমরা চলে যাব নতুন একটা পড়াতে। স্যার আজকে কি আরো পড়াবেন? আজকে কি আরো পড়াবেন স্যার? স্যার আমাদের টুডেজ টপিকের এটা শেষ, এখন আমরা চলে যাব নতুন একটা টপিক। নতুন টপিকের নামটা কি একটু দেখি তাহলে, বিসমিল্লাহ করে আলোচনা করি। জৈব যৌগের জৈব যৌগের রাসায়নিক বিক্রিয়া। জৈব যৌগের রাসায়নিক বিক্রিয়া টোটাল 6 ধরনের, সরি টাং মিস্টেক, টোটাল 4 ধরনের। টোটাল কয় ধরনের? 4 ধরনের। কি কি সেটা একটু আলোচনা করি। যেমন ধরো 1 নম্বরে থাকবে কি, টুডেস টপিকটা মুছে দিচ্ছি। 1 নম্বরে কি থাকবে? জৈব যৌগের রাসায়নিক বিক্রিয়া টোটাল 4 ধরনের। 1 নম্বরে থাকবে, বলো 1 নম্বরে কি থাকবে? জৈব যৌগের রাসায়নিক বিক্রিয়া টোটাল 4 ধরনের। 1 নম্বরে থাকবে দ্রুত বিক্রিয়া। আমরা আজকে দ্রুত বিক্রিয়ার একদম ইচ এন্ড এভরি পয়েন্ট আলোচনা করব। ওকে। 2 নম্বর প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়ার ইচ এন্ড এভরি পয়েন্ট আলোচনা করব। এরপরে অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়া আজকে আলোচনা করব না, কারণ অপসারণ বিক্রিয়া নিয়ে আলাদা লেকচার আছে, আলাদা টপিক আছে, আলাদা কনসেপ্ট আছে। সমানুকরণ বিক্রিয়া এগুলো আমরা পড়ে ফেলছি, এগুলো আমরা আলোচনা করব না তেমন একটা। ওকে, এগুলো আমরা পড়ে ফেলছি, এগুলো আলোচনা করার দরকার নেই। সো আজকে দ্রুত বিক্রিয়া আর প্রতিস্থাপন বিক্রিয়া আলোচনা করব, আর অপসারণ বিক্রিয়া হচ্ছে পরের টপিকগুলোতে। সো খেয়াল করে দেখো, দ্রুত বিক্রিয়া কাকে বলে? টপিকটার নাম কি? আচ্ছা, ডেফিনিশনটা আমি একটু মুখে বলি। যে বিক্রিয়ায় বিক্রিয়কের অসম্পৃক্ত স্থানে অর্থাৎ দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে নতুন কোনো পরমাণু বা গ্রুপ যুক্ত হলে যৌগটিতে হতে অসম্পৃক্ততা দূর হয় বা হ্রাস পায়, তখন সেই বিক্রিয়াকে বলা হচ্ছে দ্রুত বিক্রিয়া। স্যার কিচ্ছু বুঝি নেই। দেখো, যে বিক্রিয়ায়, যখন একটা বিক্রিয়া আমি নিচ্ছি, ধরো আমি নিলাম হচ্ছে এই ধরনের বিক্রিয়া, CH3CH ডাবল বন্ড CH2 প্লাস HBr, এটা একটা দ্রুত বিক্রিয়া। কেন? কারণ যে বিক্রিয়ায় বিক্রিয়কের অসম্পৃক্ত স্থানে, বিক্রিয়ক কোনটা আমাকে বলো? এটা হচ্ছে বিক্রিয়ক। সবাই আমার সাথে অ্যাগ্রি? জি স্যার অ্যাগ্রি। এটা বিক্রিয়ক, আর এটা কি? বিকারক। তো কি বললাম? যে বিক্রিয়ায় বিক্রিয়কের অসম্পৃক্ত স্থান কোনটা? এটা অসম্পৃক্ত স্থান। অর্থাৎ অসম্পৃক্ত স্থানে নতুন কোনো পরমাণু যুক্ত হচ্ছে। যে বিক্রিয়ায় বিক্রিয়কের অসম্পৃক্ত স্থানে নতুন কোনো পরমাণু বা গ্রুপ যুক্ত হলে, নতুন কোনো পরমাণু, মার্কোনিভির নিয়ম খাটাও, নতুন কোনো পরমাণু বা গ্রুপ যুক্ত হচ্ছে। আচ্ছা, নতুন কোনো পরমাণু বা গ্রুপ যুক্ত হয়ে যৌগটি হতে অসম্পৃক্ততার পরিমাণ হ্রাস পায় অথবা দূর হচ্ছে, তাহলে সেই বিক্রিয়াকে বলা হচ্ছে দ্রুত বিক্রিয়া। কিভাবে বোঝাবা? মুখস্থ করতে হয় ডেফিনিশন। দ্রুত বিক্রিয়া কাকে বলে? আমি 2বার বলবো, লিখে ফেলবা। 2বার বলবো। কয়বার বলবো? 2বার বলবো। যে বিক্রিয়ায় বিক্রিয়কের অসম্পৃক্ত স্থানে অর্থাৎ দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে নতুন কোনো পরমাণু বা গ্রুপ যুক্ত হলে যৌগটি হতে অসম্পৃক্ততার পরিমাণ হ্রাস পায় বা দূর হয়, তখন সেই বিক্রিয়াকে বলা হচ্ছে দ্রুত বিক্রিয়া। এটাই দ্রুত বিক্রিয়া। এটাই কি হবে? দ্রুত বিক্রিয়া। এটাই কি হবে? দ্রুত বিক্রিয়া। সো দ্রুত বিক্রিয়া কাকে বলে বোঝা গেছে না? এখন এই দ্রুত বিক্রিয়াকে 2 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া, আরেকটা হচ্ছে কি? নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া।
ইলেকট্রোফিলিকের বাংলা হচ্ছে ইলেকট্রন আকর্ষী, আর নিউক্লিওফিলিকের বাংলা হচ্ছে কেন্দ্র আকর্ষী। নিউক্লিওফিলিকের বাংলাটা লিখে নাও কেন্দ্র আকর্ষী, ইলেকট্রোফিলিকের বাংলা কি ইলেকট্রন আকর্ষী। সো ইলেকট্রোফিলিক যুদ্ধ বিক্রিয়া কারা দিবে, নিউক্লিওফিলিক যুদ্ধ বিক্রিয়া কারা দিবে সেটা লিখে ফেলো। ইলেকট্রোফিলিক যুদ্ধ বিক্রিয়া দিবে অ্যালকিন এবং অ্যালকাইন। পরীক্ষায় এমসিকিউতে আসে, এমসিকিউতে 100% পরীক্ষা আসবে যে ইলেকট্রোফিলিক যুদ্ধ বিক্রিয়া কারা দেয়, নিউক্লিওফিলিক যুদ্ধ বিক্রিয়া কারা দিবে, অ্যালডিহাইড এবং কিটোন। শেষ, ভেরি গুড। আচ্ছা, ইলেকট্রোফিলিক যুদ্ধ বিক্রিয়ার ডেফিনেশনটা কি? সবাই এখন বলবো ভাইয়া ডেফিনেশন একটু বলে দেন। ডেফিনেশন অ্যান্ড এক্সাম্পল একটু আলোচনা করি, কেমন? ডেফিনেশন আর এক্সাম্পল একটু আলোচনা করব। ইলেকট্রোফিলিক যুদ্ধ বিক্রিয়া কাকে বলে? সেম, এটা ছিল ইলেকট্রোফিলিক যুদ্ধ বিক্রিয়া, এটাই ইলেকট্রোফিলিক, মানে এক্সাম্পলটা হচ্ছে এটাই। খেয়াল করে দেখো, আবার দিচ্ছি CH3 CH ডাবল বন্ড CH2 প্লাস HBr। ইলেকট্রোফিলিক যুদ্ধ বিক্রিয়া মানে কাকে বলে জানো? যে যুদ্ধ বিক্রিয়ায় বিক্রিয়কের অসম্পৃক্ত স্থানে প্রথমে ইলেকট্রোফাইল যুক্ত হবে, যুক্ত হয়েছে, প্রথমে ইলেকট্রোফাইল যুক্ত হবে এবং পরে নিউক্লিওফাইল যুক্ত হবে, সেটাকে বলা হচ্ছে ইলেকট্রোফিলিক যুদ্ধ বিক্রিয়া। নিউক্লিওফিলিক যুদ্ধ বিক্রিয়া কাকে বলে? ও স্যার, নিউক্লিওফিলিক যুদ্ধ বিক্রিয়া কাকে বলে? CH3 CHO। খেয়াল করে দেখো, নিউক্লিওফিলিক যুদ্ধ বিক্রিয়া কাকে বলে? যে যুদ্ধ বিক্রিয়ায় বিক্রিয়কের অসম্পৃক্ত স্থানে প্রথমে নিউক্লিওফাইল যুক্ত হবে এবং পরে ইলেকট্রোফাইল যুক্ত হবে। দেখো দুইটাই সেম। ইলেকট্রোফিলিক যুদ্ধ বিক্রিয়া হচ্ছে যে যুদ্ধ বিক্রিয়ায় বিক্রিয়কের অসম্পৃক্ত স্থানে প্রথমে ইলেকট্রোফাইল পরে নিউক্লিওফাইল, আর নিউক্লিওফিলিক যুদ্ধ বিক্রিয়া হচ্ছে প্রথমে নিউক্লিওফাইল যুক্ত হবে, কারণ কার্বন এবং অক্সিজেনের মধ্যে কার্বন হচ্ছে পজিটিভ, অক্সিজেন হচ্ছে নেগেটিভ, কারণ কার্বন এবং অক্সিজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভ কার বেশি? অক্সিজেনের বেশি না। সো প্রথমে নিউক্লিওফাইল যুক্ত হবে, পরে ইলেকট্রোফাইল যুক্ত হবে, এটাকে বলা হচ্ছে নিউক্লিওফিলিক যুদ্ধ বিক্রিয়া। স্যার কিচ্ছু বুঝে নেই। যে যুদ্ধ বিক্রিয়ায় বিক্রিয়কের অসম্পৃক্ত স্থানে প্রথমে যদি নিউক্লিওফাইল যুক্ত হয় সেটা নিউক্লিওফিলিক যুদ্ধ বিক্রিয়া, প্রথমে যদি ইলেকট্রোফাইল যুক্ত হয় তাহলে সেটাকে বলা হয় ইলেকট্রোফিলিক যুদ্ধ বিক্রিয়া। সিম্পল জিনিস না বুঝলে ভাইয়া মনোযোগ নাই, তোমাদের মনোযোগ নাই। সো এখানে খেয়াল করে দেখো, এখানে একটা যুক্ত হবে কে? CN যুক্ত হবে, আর এরপরে OH যুক্ত হবে। আচ্ছা, CH3 এটা কি ইথানল ছিল না? সো আমি এটা লিখবো হচ্ছে কি ইথানল সায়ানোহাইড্রিন। নামটা কি জানো? ইথানল সায়ানোহাইড্রিন, তার কমন নামটা লিখছি। এটা কখনো অ্যালকোহল হবে না, এটা তুমি আইপ্যাক নামকরণ করো তো, নিজ দায়িত্ব করো। OH হচ্ছে এখানে কি হয়ে যাবে? অপ্রধান কার্যকরীমূলক। প্রধান কার্যকরীমূলক কোনটা? এটা। তো এটার নাম হবে, এটা কমন নাম লিখছি, এটা আইপ্যাক নাম না, এটা কমন নাম। কমন নামটা হচ্ছে ইথানল সায়ানোহাইড্রিন। আইপ্যাক নামটা নিজে নিজে প্র্যাকটিস করো, নামকরণ তো পড়াইছি, ইথানল সায়ানোহাইড্রিন। ওকে, আচ্ছা সেম ভাবে আরেকটা বিক্রিয়া আমি তোমাকে দেখাচ্ছি, সেম। এটা হচ্ছে নিউক্লিওফিলিক যুদ্ধ বিক্রিয়া। আমি আবার বলছি নিউক্লিওফিলিক। নিউক্লিওফিলিক যুদ্ধ বিক্রিয়া, তাই না? আচ্ছা এরপর আবার দেখো তো, CH3 কিটোনটা আমি কিভাবে লিখবো? দেখো কিটোনটা কিভাবে লেখা যায়, এভাবে লেখা যায় না? কিটোনকে এভাবে লেখা যায়। সো একটু আগে বলছিলাম অ্যালডিহাইড এবং কিটোন দিবে, তার মধ্যে CN হচ্ছে মাইনাস, H হচ্ছে প্লাস। সো প্রথমে নিউক্লিওফাইল যুক্ত হবে। কোথায় নিউক্লিওফাইল যুক্ত হচ্ছে আমি একটু দেখি তো স্যার, একটু চিন্তা করে দেখেন না, কোথায় নিউক্লিওফাইল যুক্ত হচ্ছে? ইলেকট্রোফাইল যুক্ত হচ্ছে, প্রথমে নিউক্লিওফাইল পরে ইলেকট্রোফাইল। এটাকে বলা হয় প্রোপানন সায়ানোহাইড্রিন। আমার মনে হয় এখানে কাজ শেষ, আমাদের কাজ শেষ। মুছে ফেলবো। এরপর চলে যাচ্ছি প্রতিস্থাপন বিক্রিয়া। সো এমসিকিউতে আসবে নিচের কোনটি ইলেকট্রোফিলিক যুদ্ধ বিক্রিয়া দেয়? ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড। তাহলে অ্যালকিন এবং অ্যালকাইন। অ্যালকাইনটা বারবার নিজ দায়িত্বে, অ্যালকাইনটা করো। ট্রিপল বন্ড হলো অ্যাড করো। ট্রিপল বন্ড হলো আমরা কোথায় করছিলাম মনে আছে?
ট্রিপল বন্ডওয়ালা কোথায় করছিলাম? এই যে ধরো আমি ডাবল বন্ড দিছি এই জায়গায়, মনে আছে আমি এটার সাথে বিক্রিয়া করাইছিলাম মোস্ট প্রবাবলি HCl করাইছিলাম, মনে আছে? HCl CH2 ডাবল বন্ড CHCl। সো অসম্পৃক্ততার পরিমাণ হ্রাস পাইছে না, দ্রুত বিক্রিয়া। অসম্পৃক্ততার পরিমাণ হ্রাস পাইছে না, দ্রুত বিক্রিয়া। শেষ। দ্রুত বিক্রিয়া কারা দিবে? ইলেকট্রোফিলিক। এটা ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া, তাই না? প্রথমে ইলেকট্রোফাইল পরে নিউক্লিওফাইল যুক্ত হয়েছে, ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া। ওকে, সো এটা এক ধরনের দ্রুত বিক্রিয়া যেটাকে বলা হয় ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া, ঠিক আছে? আর নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া কারা দিবে? অ্যালডিহাইড এবং কিটোন। শেষ। ইলেকট্রোফিলিক কারা দিবে? অ্যালকিন এবং অ্যালকাইন। নিউক্লিওফিলিক কারা দিবে? অ্যালডিহাইড এবং কিটোন। শেষ। এবার হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়াতে, এগুলো শেখা খুবই ইম্পর্টেন্ট, না হলে কিন্তু সামনে পড়াগুলো বুঝবা না। ওকে, আসো প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে সেটা একটু শিখে নিব এখন। প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে একটু শিখে নিব। প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে সেটা হচ্ছে যে বিক্রিয়ায় বিকারকের কোনো পরমাণু বা মূলক বিক্রিয়কের কোনো পরমাণু বা মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে, স্যার কিচ্ছু বুঝি নেই, এটা হচ্ছে কি বিকারক নাকি বিক্রিয়ক? এটা বিক্রিয়ক। বিকারক কোনটা? ধরো এটা হচ্ছে বিকারক, সিডি হচ্ছে বিকারক। তো দেখো এখানে আমাকে বলো বিক্রিয়ক আর বিকারক বুঝো, এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে বিকারক। সো যে বিক্রিয়ায় বিকারকের কোনো পরমাণু বা মূলক বিক্রিয়কের কোনো পরমাণু বা মূলক দ্বারা প্রতিস্থাপিত হলো, অর্থাৎ যে বিক্রিয়ায় বিকারকের কোনো পরমাণু বা মূলক বিকারকের কোনো পরমাণু বলতে সি আসছে, বিকারকের কোনো পরমাণু বা মূলক বিক্রিয়কের কোনো পরমাণু বা মূলক দ্বারা, অর্থাৎ বি রিপ্লেস করছে সি কে, সো AC প্লাস বিডি। যে বিক্রিয়ায় বিকারকের কোনো পরমাণু বা মূলক যে বিক্রিয়ায় বিকারকের কোনো পরমাণু বা মূলক বিক্রিয়কের কোনো পরমাণু বা মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে, কি হলে? প্রতিস্থাপিত হলে তাকে বলা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এই প্রতিস্থাপন বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়, যেখানে একটা বলা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, আরেকটা বলা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। সবাই লেখা স্টার্ট করো। প্রতিস্থাপন বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করে। ফার্স্ট অফ অল ডেফিনেশনটা লিখো, যে সকল বিক্রিয়ায় বিকারকের কোনো পরমাণু বা মূলক বিক্রিয়কের কোনো পরমাণু বা মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে সেই বিক্রিয়াকে বলা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া দুই ধরনের, একটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, আর একটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। লেখা শেষ? ওকে, ভেরি গুড। সো মুছে দিচ্ছি, কারণ আমরা এখন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আর নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আলোচনা করব। সো খেয়াল করে দেখো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কি? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে এটা নিয়ে একটু আলোচনা করব। সো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কারা দিবে সেটা তোমরা সবাই জানো। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিবে বেনজিন। কারা দিবে বলো? বেনজিন। সহজে লিখে দিই, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কারা দিবে? বেনজিন দিবে। আচ্ছা, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? যে সকল বিক্রিয়া, এতদিন ধরে যে সকল বিক্রিয়া আলোচনা করেছিলাম বেনজিনের, সবগুলো ছিল ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। কেমন দেখো, এটা হচ্ছে বেনজিন। কোনটা বেনজিন? এটা হচ্ছে বেনজিন। বেনজিন সবসময় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, কারণ আমি বেনজিনের যতগুলো বিক্রিয়া আলোচনা করেছিলাম, যেমন CH3 Cl মিলে সে হচ্ছে AlCl3 আলোচনা করছে বেনজিন। ওকে, এরপরে নিচে কি হচ্ছে খেয়াল করে দেখো, CH3 এবং এটা হচ্ছে টোলুইন। বাকিটা কি বলো? HCl। এটা হচ্ছে বেনজিনের একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ যে সকল প্রতিস্থাপন বিক্রিয়া ইলেকট্রোফাইল দ্বারা সংঘটিত হয়। এখানে ইলেকট্রোফাইল কে? এটা ইলেকট্রোফাইল। নিউক্লিওফাইল কে? এটা নিউক্লিওফাইল। এখানে ইলেকট্রোফাইল দ্বারা প্রতিস্থাপিত হয়েছে কিনা দেখো তো। ইলেকট্রোফাইল হচ্ছে এটা হচ্ছে পুরনো ইলেকট্রোফাইল, একটা ইলেকট্রোফাইল আরেকটা ইলেকট্রোফাইল দিয়ে রিপ্লেস হয়েছে না? তো যে সকল প্রতিস্থাপন বিক্রিয়া ইলেকট্রোফাইল দ্বারা সংঘটিত হয় তাকে বলা হচ্ছে ইলেকট্রোফিলিক। যেমন এটা হচ্ছে পুরোটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এটা পুরোটা কি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। কেন? কারণ একটু আগে বলছিলাম যে সকল বিক্রিয়া ইলেকট্রোফিলিক, মানে যে সকল প্রতিস্থাপন বিক্রিয়া ইলেকট্রোফাইল দ্বারা সংঘটিত হয়, কি বললাম? যে সকল প্রতিস্থাপন বিক্রিয়া ইলেকট্রোফাইল দ্বারা সংঘটিত হয় তাকে বলা হয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাকে বলা হয় কি? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এখন চলে যাচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। সো ডেফিনেশনগুলো নিজ দায়িত্বে লিখে নাও। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলো একটু লিখে নিই। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে?
সো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে আবার আগের মতো যে সকল বিক্রিয়া নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপন হয়, মানে যে সকল প্রতিস্থাপন বিক্রিয়া নিউক্লিওফাইল দ্বারা সংগঠিত হয়। কি বললাম? যে সকল প্রতিস্থাপন বিক্রিয়া নিউক্লিওফাইল দ্বারা সংগঠিত হয় তাকে বলা হয় নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এবং এটা কারা কারা দিবে আমি বলি, এটা দিবে অ্যালকাইল হ্যালাইড দিবে। অ্যালকাইল হ্যালাইড যৌগ যারা আছে তারা সবসময় নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। আর ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কারা দিবে? বেনজিনরা দিবে। খেয়াল করে দেখো, আমি এখানে একটা বেনজিন আঁকলাম, সরি বেনজিনটা আঁকা যাবে না। আমি এখানে CH3 CH2 Cl পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস সলিউশন দিব। সবাই জানো এটা। কার্বন এবং ক্লোরিনের মধ্যে ক্লোরিন হচ্ছে নেগেটিভ, কার্বন হচ্ছে পজিটিভ, পটাশিয়াম প্লাস OH মাইনাস। এতটুকু তো সবার ক্লিয়ার। এখানে আমাকে বলো এখানে কে প্রতিস্থাপিত হচ্ছে? নিউক্লিওফাইল দিয়ে প্রতিস্থাপিত হয় না? সো খেয়াল করে দেখো, নিউক্লিওফাইল যখন নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপিত হবে তখন সেটাকে বলা হবে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো যে সকল প্রতিস্থাপন বিক্রিয়া নিউক্লিওফাইল দ্বারা সংগঠিত হয় তাকে বলা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। যে সকল প্রতিস্থাপন বিক্রিয়া ইলেকট্রোফাইল দ্বারা সংগঠিত হয় তাকে বলা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। শেষ। সো এটাই ছিল হচ্ছে আমাদের ক্লাসের টপিক আজকে। আশা করি তোমরা সবাই দেখে নিচ্ছ। সো ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া শেষ। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কারা দিবে? বেনজিনরা। নিউক্লিওফিলিক কারা দিবে? অ্যালকাইল হ্যালাইডরা। ওকে, সো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আলোচনা হবে। নেক্সট ক্লাস কি আলোচনা হবে বলো? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আলোচনা হবে। আচ্ছা, নেক্সট ক্লাসে কি আলোচনা করব একটু বলে দিচ্ছি। তার আগে আমি একটু বলে দিই অপসারণ বিক্রিয়াগুলো কি কি। নর্মালি অপসারণ বিক্রিয়া নিয়ে আমি এখন আলোচনা করতে চাচ্ছি না। অপসারণ বিক্রিয়া তুমি একটু গ্যাপ রাখো, শুধু টাইম ওয়েস্ট হবে, কারণ অপসারণ বিক্রিয়া নিয়ে আলাদা ক্লাস হবে। অপসারণ বিক্রিয়া গ্যাপ রাখো, কারণ অপসারণ বিক্রিয়াতে আমরা আলোচনা করব E1 এবং E2। এটা নিয়ে ফুল একটা ক্লাস লাগবে, ফুল 1 ঘন্টার একটা ক্লাস দরকার হবে। E1 এবং E2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অপসারণ মানে এলিমিনেশন 1 এলিমিনেশন 2। আর সমনকরণ বিক্রিয়াগুলো হচ্ছে জাস্ট ওগুলা। সমনকরণ বিক্রিয়াগুলো হচ্ছে যেগুলো আমরা সমনকরণে যেগুলো আলোচনা করেছিলাম সেগুলো সমনকরণ বিক্রিয়া। এটা তোমরা নিজ দায়িত্বে পড়ে নিবা। আর অপসারণ বিক্রিয়া E1 এবং E2 আমরা মোস্ট প্রবাবলি আমরা এগুলো আলোচনা করব 32nd তো আমরা হচ্ছে অর্থপ্যারা পড়বো। 33 নাম্বার লেকচারে আমরা রেজোন্যান্সে চলে যাচ্ছি। এরপর 34-এ গিয়ে আমরা অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়াগুলো আলোচনা করব, অর্থাৎ SN1 SN2। এবার 35-36 এর দিকে গিয়ে, অর্থাৎ এটা 35-36 এর দিকে গিয়ে E1 এবং E2 নিয়ে আলোচনা হবে। কথা বোঝা গেছে? সো দ্রুত বিক্রিয়া শেষ, প্রতিস্থাপন বিক্রিয়া শেষ, অপসারণ বিক্রিয়া তখনই আলোচনা হবে যখন এটা টপিকটা ধরা হবে। সো তখন পর্যন্ত তুমি এটা মিনিমাম 3 থেকে 4 লাইন তোমার নোটবুকে খালি রাখবা। আর সমনকরণ বিক্রিয়া তুমি বই থেকে দেখে লিখে নিবা। সো এরপরে আমরা চলে যাচ্ছি কোথায়? নেক্সট ক্লাস কি? 32nd লেকচার, যেখানে আমরা আলোচনা করব অর্থ প্যারা, জৈব রসায়ন অনেক প্যারা। এরপর আলোচনা করব ম্যাটা। অর্থ প্যারা ম্যাটা নির্দেশক আলোচনা করব। এটা আলোচনা করে আমরা চলে যাব রেজোন্যান্সে। কোথায় চলে যাব বলো? রেজোন্যান্সে, অর্থাৎ অ্যারোমেটিকের মূল পড়াতে চলে যাব। সো ওয়েট ফর দ্য লেকচার নাম্বার 32nd। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।